দুটি এস, সারদা এবং সুদীপ্ত সেন। পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারত জুড়ে এই আমানতকারী প্রতিষ্ঠান সারদা এখন প্রশ্নবিদ্ধ। সুদীপ্ত সেন কারাগারে, বেরিয়ে আসছে বহু রথী মহারথীর নাম। অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে সারদা কাণ্ড নিয়ে তোলপাড়। পশ্চিমবঙ্গের এই সারদা কেলেঙ্কারি নতুন মাত্রা পেল যখন এর সাথে জড়িয়ে গেল বাংলাদেশের জামাতে ইসলামীর নাম। গর্বের সাথে যমুনার টেলিভিশন দাবি করতে পারে, আমরাই প্রথম নিউজটি ব্রেক করেছি। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সদস্য আহমেদ হাসান ইমরান গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য ইমরান জামায়াতে ইসলামীকে বিপুল অঙ্কের অর্থ সাহায্য করেছেন। এই অভিযোগ প্রথমে করেন বিজেপির সহসভাপতি সিদ্ধার্থনাথ সিংহ। সবশেষ আজ সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুও একই অভিযোগ করেন। কংগ্রেস, বামফ্রন্ট, শাসক দল বিজেপি সবাই এ নিয়ে সোচ্চার। তৃণমূলের সহসভাপতি রজত মজুমদার গ্রেফতার হয়েছেন সারদা কাণ্ডে। অবশ্য পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সারদা কাণ্ডে নিজেদের সম্পৃক্ততা এখনও অস্বীকার করছে। শুধু দর্শক, স্বাগত RSRM 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় সারদা বিতর্কে জামাত। সাথে আছে আমি জাকারিয়া কাজল, আর আমার সাথে আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাত হোসেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিয়া রহমান। আপনাদের সবাইকে স্বাগত। আমি যেমনটি বলছিলাম, আমরা গত কদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমও বিষয়টি নিয়ে সোচ্চার। সারদা কাণ্ডে যে বলা হচ্ছে, যেটি মোটা দাগে যে আমাদের প্রাক নির্বাচনী যে সহিংসতা সহ বিভিন্ন সহিংসতায় টাকাটা সারদার ইমরান সাহেব দিয়েছেন জামাতকে, এবং সেই অর্থের বলে এগুলো করা হয়েছে। জনাব মুজাহিদ ইসলাম সেলিম, আপনাকে শুরু করছি। না, এটা একটা সেন্সেশনাল ঘটনা বলে চলছে। সমস্ত ভারতে এটা ব্যাপকভাবে আলোচিত, বাংলাদেশে অতখানি আলোচিত ছিল না। কিন্তু সম্প্রতি যেই তথ্যটা উদ্ঘাটিত হয়েছে বা অভিযোগটা উত্থাপিত হয়েছে যে এই সারদা ফান্ডের একটা অংশ জামাত ইসলামকে ফাইন্যান্স করার জন্য ব্যবহার করা হয়েছিল, সেই কারণে বাংলাদেশেও এটা একটা বিশেষ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এই সারদা কাণ্ড ব্যাপারটা কি, এটা যদি আমাদের প্রধান আলোচ্য বিষয় নয়, তবুও এটা রেফারেন্সে আমাদের বোঝা দরকার। ওরা বলে থাকে যে এটা একটা চিট ফান্ড, রাইট, এবং লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ক্ষুদ্র আমানত সেটা সংগ্রহ করে এটাকে তারা বেপরোয়াভাবে, হ্যাঁ, MLM এর মতো আমাদের এখানে যেরকম বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করেছে এবং সেই বেআইনি কার্যকলাপটাকে ঢাক করার জন্য তারা প্রচুর টাকা এদিক সেদিক করেছে। এবং তার একটা বড় একটা অপরাধমূলক কর্মকাণ্ড ছিল যে রাজনীতিবিদদেরকে তারা প্রচুরভাবে অর্থ দিয়ে তারা নিজেদের এই অপরাধমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আড়াল করার জন্য চেষ্টা করেছে। এবং এইটার সঙ্গে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি অবশ্যই জড়িত, কারণ সেখানে হলো নির্বাচনে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে পরাজিত করার জন্য যেসব আয়োজন করা দরকার, অনেকগুলো উপাদানের ভিতরে একটা অন্যতম উপাদান ছিল যে এই ফান্ড, এইটার মাধ্যমে তারা সংগ্রহ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু সেখানে রাজনীতিটা কেবল ভারতের রাজনীতি বা পশ্চিমবঙ্গের রাজনীতি না, বাংলাদেশটাও এটার সঙ্গে জড়িত হয়ে গেল এই কারণে যে পশ্চিমবঙ্গে ভোটে জেতার জন্য তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে যেটা পরিচালিত, তারা কেবলমাত্র সারদা কাণ্ড থেকে ফান্ড গ্রহণ করেছে তাই না, অভিযোগ উঠেছে যে সে তিস্তা চুক্তি এবং সীমান্ত চুক্তি বিরোধিতা করেছে এই করার জন্য। সুতরাং এইটার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিটা জড়িত বলে মনে হয় এই কারণে যে সেইখানে মুসলিম ভোট পাওয়ার জন্য, বিশেষ করে বর্ডার এলাকাগুলোতে ব্যাপকভাবে টাকা ছড়ানোর মাধ্যমে এই বাংলাদেশের জামাতে ইসলামকে তারা একটা স্টেপিং স্টোন হিসেবে ব্যবহার করে তারা এইভাবে তাদের নির্বাচনী বিজয়ের ব্যবস্থা। আমি একটু ইমরান সাহেব সম্পর্কে বলতে চাই। যেটা তথ্য পাওয়া গেছে, 71 সালে সিলেট থেকে আসামে যান তিনি, সেখান থেকে জলপাইগুড়িতে বসত গড়েন। তারপরে তিনি একটা সংগঠন গড়েছিলেন, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া, সিমি, যেটা 2003 সালে সন্ত্রাসবাদের অভিযোগে নিষিদ্ধ হয়ে যায়। আরেকটি ইন্টারেস্টিং তথ্য আছে, যেটা বলা হচ্ছে যে যুদ্ধাপরাধের দায়ে জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর
কলকাতার ধর্মতলায় যেসব সংগঠন প্রতিবাদ জানিয়েছিল, জামাত ও শিমির মদতেই তারা এটা করেছিল বলে একটা অভিযোগ ভারতের আনন্দবাজারে এসছে। ব্রিগেডিয়ার সাখাত হোসেন। ধন্যবাদ। আমি ইন্টারনাল পলিটিক্সের কথা মুজাহিদ ইসলাম সেলিম বলেছেন, এখানে কতগুলো ইন্টারেস্টিং জিনিস আছে লক্ষ্য করার মতো। এই সারদা, আমরা এখানে অত্যন্ত তাকে বিরোচিত সম্মান দিয়ে নিয়ে এসেছিলাম, আপনার মনে আছে নিশ্চয়ই? না, ওটা সাহারা। সরি, সাহারা। ওটা সাহারা। ওটা সাহারা। উনিও জেলে আছেন। সরি, আমি সাহারাকেও, আমি সারদা বলতে সাহারাকে বলছি। না, সাহারাও জেলে আছে। সাহারাকেও কিন্তু আমরা নিয়ে আসছিলাম। বাট সাহারার বোধহয় এইরকম আমি একটু শেষ করি। আপনি সাহারার মালিক হচ্ছে সুব্রত রায়। সাহারাকে আমরা নিয়ে আসছিলাম এবং সাহারাও চিট ফান্ডের মতোই একটা ফান্ডে ধরা পড়েছে। তার মানে ইলিগাল মানি সেও খরচ করেছে এবং বাংলাদেশে আমাদের জাতীয় আমাদের ক্রিকেট দলের এখনো স্পন্সর, যেহেতু চুক্তিটা আগেই হয়ে যাচ্ছে। হাওয়ার আমি যে কথাটা বলছিলাম যে ভারতের ইন্টারনাল যে বিষয়টা বললাম, সারদা যেটা বলা হয়ে থাকে যে প্রায় ৪৫,০০০ কোটি টাকার ব্যাপার ঘটেছে এটা, এবং এটার উৎপত্তি প্রথম দিল্লি থেকে শুরু হয়েছে। এটা এইখানে ইন্টারেস্টিং ঘটনা হলো যে অ্যালেজ করা হচ্ছে যে প্রথমে যখন তৃণমূল কংগ্রেস নির্বাচন শুরু করে ২০১১ সালে, তখন জামাত তাদেরকে পয়সা দিয়েছে। এরকম একটা অভিযোগ না, এই অভিযোগের সাথে একটা কানেক্টেড আছে, আপনি অর্ধেক বললে হবে না। জামাত তাদেরকে পয়সা দিয়েছে যাতে তৃণমূল কংগ্রেস পাওয়ারে আসে, এবং ওই টাকা অন্যান্য টাকা সব কিছু মিলিয়ে লেফটিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পাওয়ারে এসছে। এখন আবার ওটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আবার যেখান থেকেই হোক, সারদা কাণ্ড থেকে হোক, চিট ফান্ড থেকে হোক, সেটা নিয়ে জামাতকে দিতে। তার মানে কুইট প্রো কো হয়েছে এখানে। অ্যাকচুয়ালি যেটা আনন্দবাজার পত্রিকা যে রিপোর্টটা করেছে, যে রিপোর্ট থেকে আমরা রিপোর্ট পাচ্ছি, এবং এটা আনন্দবাজার পত্রিকার মোতাবেক এটা প্রথমে উদ্ঘাটন করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, এটা উদ্ঘাটন করে। এবং এটা আমি জানি না, কারণ আমরা এই পত্রপত্রিকা জানলাম, এখন এর আগে আমরা জানতাম না। এখন মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব যেটা বললেন যে ওখানে 20 থেকে 25% হচ্ছে মুসলিম ভোট। তবে এটার সাথে তিস্তার কানেকশন আছে কিনা আমি জানি না, কারণ তিস্তার বিষয়টা আমার মনে উনি আরও ভালো বলতে পারবেন। নর্থ বেঙ্গলে কতগুলো সিট কিন্তু এখন পর্যন্ত খুব একটা তৃণমূল কংগ্রেসের গ্রিপের মধ্যে নেই। এবার তারা নর্থ বেঙ্গলে কয়েকটা সিট যেটা ছিল, যেটা লেফটিস্ট গভর্নমেন্টের মোটামুটি প্রসঙ্গটা আমরা আসবো। এখানে যেই ঘটনাগুলো ঘটেছে, বিষয়টা হচ্ছে এই যে এই টাকা একবার ওদিকে গেছে, একবার এদিকে আসছে, এরকম একটা অ্যালিগেশন আসছে। এখন এই অ্যালিগেশনটাকে আপনি চট করে আমরা যদি না বলে, আমরা এটা কোনো ইনভেস্টিগেশন হচ্ছে নাকি সেটা দেখতে হবে, এক নম্বর। কারণ এখানে দুটো ব্যাপার আছে, এটা কিন্তু বাংলাদেশের স্বার্থ, বৃহত্তর একটা স্বার্থ ইনভলভ আছে এখানে। অফকোর্স স্বার্থটা হচ্ছে যে আপনি ওয়েস্ট বেঙ্গলকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে দিল্লির যতই ট্রিটি হোক না কেন, ওয়েস্ট বেঙ্গল এখন রাজ্য সরকারগুলোকে বাদ দিয়ে আপনি দিল্লির সাথে চুক্তি করে সেই চুক্তি আপনি ম্যাটেরিয়ালাইজ করতে পারবেন না। তো কাজে এইখানে যেটা দেখতে হবে যে ইন্টারনাল পলিটিক্স এখন ভারতের যেটা আছে, যেটা এখন কিন্তু ওদের রাজ্যসভার ইলেকশন বোধহয় নেক্সট ইয়ারে হবে, সেই রাজ্য সরকারের নির্বাচনের বিষয় একটি আছে। আজকে 12 তারিখে মমতা ব্যানার্জি এটা চ্যালেঞ্জ দিয়েছে টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপিকে, যে এই যে তোমরা অ্যালিগেশনটা আমার এখানে দিয়েছো, ইউ হ্যাভ টু প্রুভ ইট। আমি এটা শেষ করে আপনার বিরতিতে চলে যান। কাজে এখনও কিন্তু জিনিসটা খুব ফ্লুইড, মানে জিনিসগুলো কতখানি ডেপথ এটার মধ্যে চলে গেছে সেটা ফ্লুইড। কারণ এখানে ভারত, আমি যা দেখি, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে ইন্ডিয়ার ইন্টারনাল পলিটিক্স ইজ ভেরি মাচ ইনভলভড। আমাদের সাথে পশ্চিমবাংলার যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়টাও আমরা খেয়াল করে কিন্তু আমরা ওয়েট আসলে বিষয়টা কি ঘটেছিল। ডক্টর জিয়া, ধন্যবাদ। এখানে কয়েকটা বিষয় মানে আছে। প্রথম তো সারদার যেই মানে অর্গানাইজেশনটি, এবং এই অর্গানাইজেশন যে কাজগুলো করে এ সম্পর্কে আমরা জানি, পৃথিবীর বিভিন্ন দেশে এই জাতীয়
সংগঠন, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে থাকে। এবং আমরা এটাও জানি যে এইসব সংগঠনগুলোর সাথে পলিটিক্যাল পার্টির একটা নেক্সাস থাকে, এই কারাপশনগুলো যেটাকে আমরা না, কারাপশনগুলি চাপা দিতেই তারা পলিটিক্যাল Exactly, সবসময়। এবং এটা ইভেন আপনার 2005-এ কানাডার মতো জায়গায় স্পন্সরশিপ স্ক্যান্ডাল, যেটা লিবারেল পার্টি তারা ক্ষমতার থেকে চলে গিয়েছিল, যে অ্যাডভার্টাইজিং স্পন্সরশিপ যে অর্গানাইজেশনগুলো ছিল তারা প্রচুর টাকা তৎকালীন আমরা দেখেছি যে লিবারেল পার্টিকে দিয়েছিল। আলটিমেটলি আমরা দেখি যে এই রাজনীতিবিদদের সাথে, মানে সকল রাজনীতিবিদ, আমরা এখানে আরো ভালো রাজনীতি যারা করেন তাদের কথা আমরা বলছি না, বা এদের সাথে একটা নেক্সাস, তো এই নেক্সাসটা আমরা একটা পরিষ্কার বুঝতে পারছি যে এরকম একটা নেক্সাস তাদের মধ্যে ছিল। এরপরে আসে মমতার বিষয়টি। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইয়েগুলো দেখেন, ব্যানার্জির যদি আপনার অ্যাক্টিভিটিসগুলো দেখেন, এখানে কিন্তু সন্দেহ উদ্বেগ হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি ব্রিগেডিয়ার শাখাতের সাথে একমত যে এটা এখনো ফ্লুইড অবস্থায় আছে, আমরা কেবল অ্যানালাইসিস করতে পারি, আমরা এটার ডেপথ যতক্ষণ পর্যন্ত ডিটেল আমাদের হাতে না আসবে আমরা আলোচনার জন্য, অ্যানালাইসিসের জন্য আমি বলছি যে মমতা ব্যানার্জির যে অ্যাক্টিভিটিস, এর মধ্যে কিন্তু সন্দেহ উদ্বেগ হওয়ার যথেষ্ট কারণ আছে। উনি বিরোধিতা করবেন এমনটি কি কেউ ভেবেছিল? এবং যেখানে আপনি দেখেন বাংলাদেশ ভারতের সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক, আওয়ামী লীগের সাথে তৎকালীন যেই পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় ছিলেন, এবং তারাও কিন্তু খুব বিব্রত ছিল, আমরা একাধিকবার দেখেছি, এবং এগুলো কিন্তু প্রকাশিতও হয়নি। তো সেই জায়গাটা, মানে থার্ড বিষয় যেটি, যে ক্যারেক্টারটি এসছে আহমেদ ইমরান হাসান, এবং তার সাথে আমরা যে আপনি যেই বর্ণনা দিলেন, আমরাও জানতে পেরেছি যে এরকম তার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মানে এটাও একটা নতুনভাবে আমাদের চিন্তার উদ্রেক করে। তো এই তিনটি বিষয় নিয়ে, এবং লাস্ট যেটা আমার মনে হয়েছে যে টেরোরিজমের কথা আমরা বলছি এখন, ইন্টারন্যাশনাল যে টেরোরিজমের যে এর নেক্সাসটাও যে ব্যাপক, এবং এটা ভাইস ভার্সা, যেটা ব্রিগেডিয়ার শাখাত বলেছেন, আমি মনে করি ঠিকই আছে। জামাত ইসলামের বা এই জাতীয় সংগঠনের বাংলাদেশের, তাদের কিন্তু টাকার কোনো অভাব নেই। এটা যদি মনে করা হয় যে তারা টাকা নিয়েছে, তাদের টাকা নেই, এটা কিন্তু না, একজন ভাইস ভার্সা। তাদের ইন্টারেস্ট হয়তো তারা সার্ভ করেছে 2011-তে, আবার এদের ইন্টারেস্ট হয়তো তারা এখানে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল ছাড়া শাসক দল যারা দিল্লির, বিজেপি, আপনার কংগ্রেস, বামফ্রন্ট, সবাই, আমি একটু যদি দেখে নিই, বামফ্রন্টের গৌতম দেব, উনি মন্ত্রী ছিলেন, তার একটা বাইট আছে, আমরা একটু দেখে নিলে সুবিধা হবে। ওটা কি আমরা একটু এটা দেখলে, পশ্চিম প্রান্তে পাকিস্তান আছে, পূর্ব প্রান্তে ভারতের পাকিস্তান করার একটা চেষ্টা চলছে, এবং জামাতে ইসলামী, হুজি সমেত এ বিগ ফোর্স আর কোয়াইট অ্যাক্টিভ ইন দ্য ইস্টার্ন বর্ডার। কোনো অবস্থাতে ভারতের সাথে যাতে বাংলাদেশের চুক্তি না হয়, ইউ হ্যাভ টু এনশিওর ইট। আই উইল টেক কেয়ার অফ ইউ। যে অভিযোগটা উনি করেছেন যে পূর্ব মানে বাংলাদেশকে তারা পাকিস্তান বানানোর একটা চক্রান্ত করছে, উনি কিন্তু সরাসরি এই অভিযোগটি করলেন। তো সেলিমে কিছু বলবেন? মানে না, এটা তো স্পিল ওভার অফ ইন্টারনাল ইন্ডিয়ান পলিটিক্স, যেটা এসে আমাদের বাংলাদেশের উপরে পড়ছে। মমতা ব্যানার্জি পাওয়ার পলিটিক্স করার জন্য যেই পদক্ষেপগুলো গ্রহণ করেছে, সেইটা সরাসরিভাবে আমাদের দেশকে এফেক্ট করেছে এইভাবে যে আমাদের এখানকার কমিউনাল ফোর্স মমতার মানে ভোট ইকুয়েশন ঠিক করার জন্য তিনি এই আবর্জনাটা আমাদের উপরে এসে ফেলেছেন, এবং সেটার বেনিফিশিয়ারি হয়েছে জামাতে ইসলাম। এবং জামাতে ইসলামের পলিটিক্সটা হলো যে আমরা যেই সেকুলার ভিত্তির উপরে বাংলাদেশকে স্বাধীন করলাম, সেইটাকে নীতিকরণ করে আবার যাতে আমাদেরকে এখানে ধর্মভিত্তিক একটা রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া যায়, যেটার বিরুদ্ধে সংগ্রাম করে আমরা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলাম। সুতরাং আপনি কোনটা ক্যালকুলেট করে কোন জিনিসটা হয়েছে, ওটা সচেতনভাবে অসচেতনভাবে হোক আর যেভাবেই হোক, এটা অবজেক্টিভ রেজাল্টটা হচ্ছে যে এইটার ফলে ইন্ডিয়ার ভেতরেও পশ্চিমবঙ্গেও কমিউনালিজম ডেভেলপ করবে, এবং মুসলিম কমিউনালিজমের মানে রিয়াকশন হিসেবে ওখানে হিন্দু মৌলবাদও কিন্তু বিকশিত হচ্ছে। আর আমাদের এখানে আমি আবার আলোচনায় আপনার কাছে আসবো, কারণ গৌতম দেব ভারতীয় মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উনি খুব
একটা ভালো জায়গা দখল করেছেন এবং কমেন্টটা খুব সুখকর না। দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আমন্ত্রণ আরও একবার RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় সারদা বিতর্কে জামাত। আমরা যেটা বলছিলাম গৌতম দেবের কথা ধরে, আপনি কি কিছু বলবেন? না, আমি তো এখন উনি বোধ করি কমিউনিস্ট পার্টির, জি, বামফ্রন্ট, সিপিআইএম সিপিআইএম তো একসময় ক্ষমতায় ছিল, এখন ক্ষমতায় নেই। এখন দেয়ার বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলে দেয়ার দি অপোজিশন। এটা আমি একেবারে ইন্টারনাল পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল আমি মনে করি, যেটাই হোক, যেটা আমি আগে বলছি যে এটার একটা প্রপার ইনভেস্টিগেশন যদি না হয় এবং পুরো জিনিসটা যদি বের হয়ে না আসে, আনন্দবাজার পত্রিকাতে আমি পড়লাম, আজকে আমাদের পত্রিকাতে আমরা পড়লাম, কিন্তু এটা এখন পর্যন্ত ওই রকমভাবে বেরোয় আসেনি। কারণ আমাদের যেটা, আমার কাছে যেটা লক্ষণীয় বিষয় হলো যে আমাদের সাথে ইন্ডিয়ার রিলেশনের কিন্তু ফার্স্ট কর্নারস্টোন ইজ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সাথে যখন বাংলাদেশের রিলেশন সবসময় ভালো ছিল বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের রুলিং পার্টির সাথে বাংলাদেশের যতদিন সম্পর্ক ভালো ছিল ততদিন পর্যন্ত বাংলাদেশের পক্ষে হয়ে ওয়েস্ট বেঙ্গল কিন্তু করেছে, আপনার এক ধরনের অ্যাডভোকেসি করেছে। তো এখন আমাদের যে জিনিসটা চট করে যদি আমি এই কথা বলি যে মমতা ব্যানার্জি শুরু থেকেই আমাদের বিরুদ্ধে লেগে আছে, আমার মনে হয় সেটা না। আমি যতটুকু অবজার্ভ করেছি, মমতা ব্যানার্জির সাথে আমরা এঙ্গেজ করি নাই, বা ওয়েস্ট বেঙ্গলের সাথে কিন্তু আমরা ওইরকমভাবে এঙ্গেজ করি নাই। আমরা খুব বেশি দিল্লিমুখী হয়ে গেছি, এমনটি বলতে চাচ্ছেন? আমি তাই মনে করছি। কারণ আপনাকে দেখতে হবে যে এখন ভারতের যে রাজনীতি বা ভারতের যে পলিটিক্স, লাকিলি নরেন্দ্র মোদী একটা ক্লিয়ার মেজরিটি পেয়েছে। যদি না পেত তাহলে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের উপরে ডিপেন্ড করতে হতো এবং এই জয়ললিতার উপরে ডিপেন্ড করতে হতো। কাজে ভারতীয় রাজনীতি এখন যেভাবে চলে গেছে, হয়তো এর আগে এরকমভাবে আর হয়তো হবে না, আবার কোয়ালিশনে যেতে হবে। তো ব্যাপারটা হলো যে ইন্টারনাল পলিটিক্সের ভিতরে আমার যেটা মনে হচ্ছে যে আমরা অনেকটা ওয়েস্ট বেঙ্গলকে ইগনোর করে গেছি, এবং সেই জন্য দিল্লিমুখী হওয়াতে দিল্লির এখন সমস্যা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকারগুলোকে সাথে না নিচ্ছে, বা রাজ্য সরকার যদি ইমপ্লিমেন্ট দোজ প্ল্যান, আপনি দিল্লিতে চুক্তি করেন কিন্তু ইমপ্লিমেন্টেশনটা এখানে আসা হবে। তো এইসব কারণে আমার মনে হয় যে এই বিষয়টা আমরা অ্যানালাইসিস করতে পারি, যেটা জিয়া বললেন যে আমরা অ্যানালাইসিস করতে পারি, কিন্তু এটা আসলে কি ঘটনাটা ঘটেছে সেটা তদন্ত, সেটা আমার মনে হয় যে ইন্ডিয়াতেও এটা রাজনীতির উপরে একটা বিরাট প্রভাব পড়বে, বাংলাদেশেও এটা ডেফিনেটলি আমাদের রাজনীতির প্রভাব তো এমনি প্রভাবের মধ্যে আছে, এটা হয়তো আরও অ্যাডেড ফ্যাক্টর হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদেরকে খুব কেয়ারফুলি এই জিনিসটা কিন্তু হ্যান্ডেল করা উচিত। কারণ আমাদের সাথে ওয়েস্ট বেঙ্গলের সম্পর্ক যাতে আরও খারাপ যেন না হয়, সেদিকে একটা কিন্তু নজর রাখতে হবে। ডক্টর জিয়া, গৌতম যেটা বললেন যে পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার মতো একটা চক্রান্ত বলে উনি মনে করছেন। যদি আমরা খুব নির্মোহ আলোচনা করি, এখানে হয়তো পজিটিভ নেগেটিভ দুটো দিকে আলোচনার মেরিট ডিমেরিট দুটোই আছে। একটি হচ্ছে যে রাজনীতিবিদদের আমরা অনেক রেটরিক আমরা শুনি, এখন এটি খুবই স্বাভাবিক। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং তারা এই ক্ষমতার থেকে গিয়েছেন ন্যাচারালি 3টি দশক প্রভাব। মমতা ব্যানার্জির সাথে একটা এই জায়গা হচ্ছে একটি দিক যেটি হয়তো অ্যাপারেন্টলি মানে খুব সিরিয়াস আলোচনা না করেও এটা একটা বলা যায়। যদি ক্ষমতায় যাওয়ার কথাই বলেন ক্ষমতা থেকে, তাহলে বিজেপি তো কেন করছে? বিজেপি, কংগ্রেস। আমি সেটাই বলছি। আমি বলছি যে যেহেতু মানে ওনার মানে কথাটা বলা হলো সেটা বলছি। এরপরে আমি পশ্চিমবঙ্গের বিষয়টি যেটি ব্রিগেডিয়ার শাকত বলছে, এখানে আমার একটু দ্বিমত আছে। এই কারণে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ এবং সবসময় কিন্তু পশ্চিমবঙ্গের সাথে একটা ভালো রিলেশন রেখে চলার চেষ্টা করেছে, এবং বিশেষ করে মানে আওয়ামী লীগ সরকার, এই কারণে যে তাদের সবার সাথে কিন্তু একটা ঐতিহাসিক সম্পর্ক, বঙ্গবন্ধু পরিবার। আমি আরেকটু ইন্টারাপ্ট করি। যেই মমতা বন্দ্যোপাধ্যায় সৌনিন করার আগে আমরা অভিনন্দিত করলাম, সেই মমতা কেন সরে গেল? এক্স্যাক্টলি ওই জায়গাটাই কিন্তু ওই জায়গাটাই আমার কাছে কি মনে হচ্ছে, একেবারে কি মনে হচ্ছে, এই কারণে মনে হচ্ছে যে মমতা ব্যানার্জির, আপনি যদি রাজনীতিটা দেখেন, এই রাজনীতির মধ্যে উইথ ডিউ রেসপেক্ট এক ধরনের স্ট্যান্ডবাজি আছে। হ্যাঁ, এটা হয়তো বলাটাই একবার স্ট্রেট এবং খুব হার্ড শব্দ হয়ে যায়, কিন্তু আপনি পুরো রাজনীতির মধ্যে তার এগুলো আছে যদি আপনি খুব সিরিয়াস তার রাজনীতি নিয়ে আলোচনা করেন।
সেকেন্ডলি এটা কিন্তু কোনোভাবেই তিস্তার ব্যাপারটা যেটি এসছে এটি কোনোভাবেই আমাদের কাম্য ছিল না, এবং একটি মানে এটি কেউ কিন্তু ভাবেও নি বোধ হয় যে এরকম অপোজিশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল আসবে। এক্স্যাক্টলি, এবং দিল্লি তো আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে না। আপনি মনে করেন দিল্লির সাথে, যেহেতু দিল্লির সাথে সম্পর্ক না থাকলেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কটা বাংলাদেশের সাথে সবসময় ভালো ছিল। আমি সেই জায়গায় বলছি, এই জায়গাটাই আমার সন্দেহটা আরও দৃঢ় হচ্ছে। আর আহমেদ ইমরানের যে ব্যাকগ্রাউন্ড আপনি বলছেন, এখানে আরও ব্যাকগ্রাউন্ড আছে। তিনি নয়া দিগন্তের তিনি ওখানের কলকাতার সংবাদদাতা। প্রতিনিধি। একই সাথে আমরা দেখছি যে এই খবরে এসছে যে তিনি পূর্বাঞ্চলীয় জামাত ইসলামের সংগঠনের সদস্য ছিলেন। তো এসব কিছু মিলে কিন্তু আমাদের সন্দেহ ঘনীভূত হওয়ার যথেষ্ট কারণ আছে। এবং আমি যেটি বলছিলাম আপনাকে, যেটি মনে করার কোনো কারণ নাই যে জামাত ইসলামের টাকা কম বলে, এবং গত যুদ্ধাপরাধী নিয়ে যে একটা আলোচনা তৈরি হয়েছে, এটিও কিন্তু একটি বিরাট ইস্যু। এবং সেটা রাজনীতিবিদরা ইন্টারনাল পলিটিক্সও যদি হয়, আমি ধরে নিলাম যেটার মধ্যে ইন্টারনাল পলিটিক্স আছে, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি, ইন্টারনাল পলিটিক্সের স্বার্থেও কিন্তু তারা এই কাজটি করতে পারে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। এবং লাস্ট আপনি আসেন যে মোদী সরকারের কথা আমরা যেটা বলছি, ভেরি ইন্টারেস্টিং। যেই সরকার এর আগে মানে বর্তমান আওয়ামী লীগ সরকারের সাথে আমরা খুব ভালো করেই জানি যে কংগ্রেসের সাথে একটি খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, এবং এটি রাজনীতির মধ্যে খুবই স্বাভাবিক থাকে সারা পৃথিবীতে, ডেমোক্র্যাট ভার্সেস রিপাবলিকান। হতেই আপনি যদি পারে। দেখেন ঠিক এইভাবেই সারা পৃথিবীর সাথে বন্ধুত্বটা তৈরি হয়। সো মোদী সরকার আসার সাথে সাথে আপনি দেখলেন যে আমাদের এখানে জাতীয়তাবাদী দল যে উল্লাস তারা করেছেন, যে মানে প্রশংসাবাণী বা মানে আমরা ওয়েলকাম তারা করেছেন। কিন্তু আমরা দেখছি যে মোদী সরকারের যে অবস্থান, যদি ইন্টারনাল পলিটিক্স হয়, তাদের কিন্তু ইন্টারনাল পলিটিক্সের বাইরে এটাও তাদের মেকআপ করতে হবে, কারণ এই সম্পর্কটাও তাদের কাছে, যেটা আপনি প্রশ্নটা করেছিলেন যে তাহলে বিজেপি সরকার কেন এটা করছে। তো এই সব কিছু মিলে কিন্তু মনে হচ্ছে যে মানে কিছু একটা এখানে আছে। এবং এটা আমি মনে করি যে ভারতের মতো একটা দেশে, এত বড় দেশে, মানে তাদের গোয়েন্দা সংস্থা, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা, এদের সবারই কিন্তু ক্রেডিবিলিটি আছে। না যেমন ওই রজত যিনি ধরা পড়লেন ডিজি পুলিশের, উনি যেমন আজকে আনন্দবাজার খুব ইন্টারেস্টিং একটা খবর আছে গতকালে, যে উনি উইদাউট এনি প্রভোকেশন উনি হঠাৎ করে বলে বসলেন যে আমাকে যতই মারো বা যাই করো আমি মমতা মুকুলের নাম বলবো না। এটা নিয়ে কিন্তু খুব সরস একটা আলোচনা হচ্ছে, কারণ কোনো কিছু ছাড়াই হুট করে যে উনি বললেন আমি মমতা মুকুলের নাম বলবো না, আমাকে যতই কাস্টডিতে নেওয়ার যাই করো। এই বিষয়গুলি কিন্তু একটা সন্দেহের ব্যাপার আছে জনাব সেলিম। না, এখানে আমাদের তো ডিফারেন্সিয়েট করতে হবে। একটা হলো যে ওইখানকার দুর্নীতির বিষয়টার সঙ্গে যে সারদা কাণ্ড জড়িত, সেইটা ইনভেস্টিগেশনের মাধ্যমে যারা কালপ্রিট তাদের বিচার করতে হবে। সেটা রাজনৈতিক প্রোটেকশন যদি কোনো দল দিয়ে থাকে, তাদেরকেও এইটা থেকে রেহাই পাওয়া যাবে না। এইটা আমাদের মনে রাখা দরকার যে এইটার ব্যাপারে অনুসন্ধান করার ক্ষেত্রে মমতা ব্যানার্জির সরকার কিন্তু পদে পদে বাধা দিয়েছে, এবং অবশেষে সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই ইনভেস্টিগেশনটা করতে হয়েছে, এবং মমতা ব্যানার্জি সিবিআই ইনভেস্টিগেশন অ্যালাউ করে নাই। কিন্তু আমি দুইটা পয়েন্টে খালি একটু বলতে চাই। একটা হলো বাংলাদেশ দিল্লির সঙ্গে রিলেশন রাখবে না কলকাতার সঙ্গে রিলেশন রাখবে। আমি মনে করি ফান্ডামেন্টালি আমাদের জাতীয় সম্মান এবং মর্যাদা এটাই দাবি করে যে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, না ফার্স্ট অফ অল অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট আমরা সেই রাষ্ট্রের যে কেন্দ্রীয় সরকার তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। এখন যদি ইন্ডিয়া এটা মাঝে মাঝে তাদের নেতাদের মুখ থেকে শুনি যে তিস্তা চুক্তি করতে হলে তোমরা পশ্চিমবঙ্গের সঙ্গে এটা ডিল করো, তাহলে পরে কিন্তু ইন্ডিয়া আমার বিবেচনায় তারাই একটা সুইসাইডাল ট্র্যাপের ভেতরে পড়ে যাচ্ছে। তাহলে পরে বাংলাদেশ যদি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আলাদা করে ডিল করে, তাহলে পরে নাগাল্যান্ডের সঙ্গে 2 দিন পরে করতে গেলে অসুবিধা কি? বাংলাদেশ টু প্লে দ্য ওয়েস্ট বেঙ্গল কার্ড অর দ্য নাগাল্যান্ড কার্ড অর এনি আদার কার্ড। তাহলে পরে এটা দুইটা সভরেন রাষ্ট্রের এই যে জায়গাটা ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল জায়গায়, এটা মেনটেন করে চলাটাই আমাদের প্রয়োজন। তার মানে এই না যে আমরা পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য, এবং বিশেষ করে যেহেতু তারা বাংলা ভাষাভাষী, সেইটার যে একটা সুযোগ আছে সেইটা আমরা করব না। সেকেন্ড পয়েন্ট আমি বলতে চাই, সেটা হলো আপনারা জানেন যে ভারত সরকার বারবার অভিযোগ করে থাকে যে তাদের রাষ্ট্রের জন্য বৈরী জঙ্গি শক্তিকে বাংলাদেশে বিভিন্ন বেস করার সুযোগ করে দেওয়া হচ্ছে, এবং এটা হলো তাদের একটা সিরিয়াস অভিযোগ, এবং সেটার জন্য অনেক কিছু করে থাকে। তা আমি প্রশ্ন করতে চাই ভারত সরকারের কাছে, যদি বাংলাদেশের এই কথিত অপকর্মটা তোমার কাছে অগ্রহণযোগ্য হয়, তাহলে তোমার দেশের ভেতর থেকে জামাতে ইসলাম, আমাদের অ্যান্টি ইন্ডিপেন্ডেন্স ফোর্স, তাকে যে ফাইন্যান্স করা হচ্ছে, এইটা তো অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটি ইজ বিং প্রমোটেড
আর এটা নিবারণ করার জি, জন্য আমরা, ভারত সরকারের পক্ষ থেকে তো সেই ব্যবস্থা আমরা নেওয়া আসছি হচ্ছে। আবার আলোচনায়, কিন্তু একটা Equally বিরতি আমাকে dangerous। আমার নিতেই পয়েন্টটা হচ্ছে। হলো জি, জি, যে জি। দুইটাই হলো ইকুয়ালি জি। ডেঞ্জারাস। আমাকে একটা বিরতিতে যেতেই হচ্ছে। দর্শক, আরও একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি সারদা বিতর্কে জামায়াত নিয়ে। আমি আপনার কাছে যাওয়ার আগে একটা তথ্য একটু পড়ে নিই। ভারতের গোয়েন্দা ব্যুরোর সাবেক বিশেষ পরিচালক দানেশ চন্দ্র নাথ বলেছেন, এই ব্যক্তি মানে ইমরান সাহেব সম্পর্কে বলছেন, এই ব্যক্তিকে তা আমরা সবাই জানি। এটা অত্যন্ত দুঃখজনক যে অতীতের কর্মকাণ্ড জানার পরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহমেদ হাসান ওরফে ইমরান নামের এই ব্যক্তিকে নির্বাচনে জিতিয়ে এনে রাজ্যসভায় পাঠিয়েছেন। তিনি বলছেন 2001 সালে যখন সিমি নিষিদ্ধ করা হয়েছিল, যেটা সভাপতি ছিলেন ইমরান, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গের সিমি নেতার কর্মকাণ্ড সম্পর্কে তার জানার কথা। না, ঠিকই আছে, মানে এটা তো তাদের ইন্টারনাল বিষয়। কেন দিল এই ধরনের বিতর্কিত মানুষকে আমাদের উপমহাদেশের? এটা কিন্তু খুব একটা নতুন কোনো বিষয় না। বিতর্কিত মানুষ যদি সে জিততে পারে, বিতর্কিত হোক বা নিছক সিটটা পাওয়ার জন্য, নিছক সিটটা পাওয়ার জন্য এটা করতেই পারে। সেক্ষেত্রে কি যেমন সেলিম যেমন বলছিলেন যে ওই সংখ্যালঘু বা ওখানে সংখ্যালঘু মুসলমান ডেফিনেটলি ভোটের হিসাবে। আপনি কিন্তু আপনার আমার কাছে অল্প জি, কিছু বলুন, পরিসংখ্যান please। আছে। জি, বলুন। আপনি দেখুন, মুর্শিদাবাদে হচ্ছে 63% মুসলিম, ওখানে মানে মুসলিম। বরকতগঞ্জ যেখানে সারা জি, মালদায়। 47% উত্তর দিনাজপুর, 47%, কম কথা নয়। তারপরে আপনার 52% হচ্ছে মালদা, মালদাতে 52%। তার মানে অ্যাভারেজ যদি আপনি দক্ষিণ 24 পরগনায় 33%, কলকাতায় 20%। তো আপনি যদি এটা অ্যাভারেজ করেন, অ্যাভারেজে কিন্তু 20 থেকে 25% হ্যাঁ, মুসলিম। ভোটার হচ্ছে কিন্তু মুসলিম ভোটার। এটা হিউজ চাঙ্ক। কাজে এইখানে আমাদের যেরকম বললাম যে আমাদের দেশের রাজনীতিতে এই ধরনের লোকের ব্যাকগ্রাউন্ড তো কেউ দেখে না। সে যদি এলিজিবল হয়, তাকে যদি ইলেকশন কমিশন অ্যালাউ করে ফেলে, তাহলে তাকে যে কোনো পার্টি, আজকে মমতা দেয়নি তো কালকে আরেকজন দিবে, তো পার্টি দিবেই, কারণ এখানে তো সিটের খেলা। ইন্ডিয়াতে যেই ধরনের নির্বাচন হয়, আমাদের দেশে একই সিস্টেমে নির্বাচন হচ্ছে। এটা হচ্ছে সিটের খেলা। আপনি একটা সিট, দুইটা সিট, এটা অনেকটা মানে নীতিবোধ, রাজনীতির নীতিবোধটা তখন কাজ করে না। ডেফিনেটলি আমাদের এই সাবকন্টিনেন্ট আপনি বলেন, যদিও মানে ইন্ডিয়াতে একটা মানে একটা বিরাট ডেমোক্রেটিক ইয়ে চলে আসে, তারপরেও আপনি দেখেন 145 যতদূর আমার জানা মতে আর ক্রিমিনাল পিপল, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, যেটার জন্য সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে যে তোমরা এমপি করো, মানে কি বলে রাজ্যসভা, লোকসভার সে নির্বাচন করুক, কিন্তু ডোন্ট মেক দ্য মিনিস্টার। তার মানে কোন পর্যায়ে গেলে একটা সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করবে যে তুমি একজন ক্রিমিনাল। নির্বাচন কমিশন হিসেবে তো আপনারও অভিজ্ঞতা আছে, কারা নির্বাচন না, করছে। এখন আমাদের কাছে যে অভিজ্ঞতা ঠিকই আছে, ইন্ডিয়াতেও ইলেকশন কমিশন আনলেস তাদের ছকের মধ্যে যদি না পড়ে, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে কাউকে বাদ দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত। ওই সুনির্দিষ্ট, এক্স্যাক্টলি, yes, আপনি এখন that is এখন it. ধরুন বাংলাদেশে এরকম ব্যাকগ্রাউন্ডে বাদ দিলে তো আপনি দেখবেন যে মানে 15 জনও দাঁড়াতে পারবে না, এরকম অবস্থা। তো এইখানে আমাদের দেশের বা আমাদের এই অঞ্চলে যে 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 সংস্কৃতি গড়ে উঠেছে, সিট পাওয়ার সংস্কৃতি, You have to get rid of that এখন thing. সেটা পরিবর্তিত না হলে, যেটা বললাম 145 জন ক্রিমিনাল কেসওয়ালা আপনার মেম্বার আছে লোকসভাতে, এবং যেখানে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে মন্ত্রী বানাতে মন্ত্রী পারবে বানিও না। তো কাজেই এইটা আমি খুব বড় একটা দেখি না যে উনি এখন কেন বললেন, যে কেন দিলেন। যখন মমতা ব্যানার্জি ওনাকে নমিনেশনটা দেয়, তখনও কিন্তু তার বিরুদ্ধে প্রচুর কথা উঠেছে, এই কথা উঠেছে, এবং তাকে রাজ্যসভাতে নমিনেশন দিয়েছে এবং রাজ্যসভাতে তিনি চলেও গেছেন। তো এখন তার সাথে একটু দ্রুত তার সাথে সিমির কানেকশন ছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার Of অফ SIMI. সিমি ইন Yes, he was the president of- ওয়েস্ট বেঙ্গল। জি। পরবর্তী পর্যায়ে ছিল, ব্যান হয়ে যাওয়ার পর থেকে তার হি ক্লেম যে তার কোনো কানেকশন নেই। ডক্টর জিয়া। জি, না আমি কিন্তু বারবার বলছি একটি জিনিস, আমার কাছে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, অবজারভেশন আমার যেটা আছে, আমার কাছে মমতা ব্যানার্জির রাজনীতিটা মানে ইন্ডিয়ান রাজনীতির মধ্যে একটু ডিফারেন্ট মনে হয়েছে। এবং আমি এখানে কিছু স্ট্যান্ডবাজি, এখানে কিছু চটকদারি অ্যাক্টিভিটিস এবং খুব ভিজিবল কোনো
ভিজিবল কোনো মানে অ্যাক্টিভিটিস আমি দেখিনি যেটা বাট যেমনটি ব্রিগেডিয়ার শাখায়াত বলছিলেন যে তার কিন্তু সিট বাড়ছে না এই আমি নির্বাচনে। সেটাই বলছি, সেই জায়গায় তো আমার মানে ইয়েটা যে মানে ভিজিবল এমন কি কন্ট্রিবিউশন মমতা ব্যানার্জি, এমন কি রাজনীতির ফিলসফি বা আদর্শ ইডিওলজির জন্ম দিয়েছেন যে হঠাৎ করে মমতা ব্যানার্জির এই অবস্থা হলো। এবং তিনি কিন্তু, আমি এই জন্য বলছি যে তিস্তা নিয়ে যখন মানুষের কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল যে তিস্তার ব্যাপারটা হয়তো হ্যাঁ, কেউ ভাবেনি এটা নিয়ে যে politics মমতার করেছেন থেকে তিনি। বিরোধিতাটা এটা আসবে। নিয়ে তিনি পলিটিক্স করেছেন এবং এই রাজনীতিটা কেন করেছেন সেই জায়গায় কিন্তু আমি এই কানেকশনটা বা নেক্সাসটা খুঁজতে চাই। যখন আমরা জানছি যে 2011-তে জামাতে ইসলাম তাদেরকে তাদের ইলেকশনে সাপোর্ট করেছে, সুতরাং এটা আমার কাছে মনে হয় যে এটা থাকলেও থাকতে পারে। আমি বলছি না যে হলফ করে বলছি না, তবে এটা দেখে আমার কাছে সেরকমই মনে হয়। প্লাস যে এখানে পশ্চিমবঙ্গে পুরো যেই সংখ্যালঘু মুসলমানদের দিয়ে যে রাজনীতিটা, সেটাও কিন্তু একটা কানেকশন আমার মনে হয়। আমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এর মধ্যে, যেমন পশ্চিমবঙ্গে যিনি আমাদের ডেপুটি হাই কমিশনার, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাক্ষাতের ব্যাপার ছিল, ডেকেছিলেন। এটা নিয়েও একটা বিতর্ক। এবং মজার ব্যাপার কি, এর আগে কিন্তু তিনি এটা আমি আসবো, এটা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা ক্লিয়ার বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা দেখে আমরা আলোচনাটা করব। আমি আবার একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আবারও একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, স্বাগত আরও একবার RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি সারদা বিতর্কে জামায়াত নিয়ে। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যে সারদা বিতর্কে যখন আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে তোলপাড়, তখন আমাদের কলকাতার যে ডেপুটি হাই কমিশনার, তাকে বলা হচ্ছে যে তাকে ডেকে পাঠিয়েছেন। কিন্তু আজকে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বললেন, উনি আসলে বিদায়ী সাক্ষাৎকারে গিয়েছিলেন। আমরা প্রথমে একটু পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনে নিই, তারপর আমরা যাচ্ছি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বা ভারতের কোনো গোষ্ঠী দ্বারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষতি করে, এরকম কোনো কাজ বাংলাদেশ সরকারও করতে দেবে না, ভারত সরকারও করতে দেবে না। এবং এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। আমি এটুকুই বলবো, ডেপুটি হাই কমিশনারকে নিয়ে যে মিডিয়াতে যে রিপোর্টটি এসছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। খুব স্বাভাবিকভাবেই তিনি ভারতের চিফ মিনিস্টারের একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, সেটি সৌজন্য সাক্ষাতের। সেই সাক্ষাতের দিন ধার্য হয়েছে সোমবারে। ডেকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেমন আমরা প্রথমে উনি যে কথাটি বললেন যে বাংলাদেশ তদন্ত শুরু করেছে, সেলিম ভাই। না, এই প্রসঙ্গটা এর আগেই আমি বলেছি যে বাংলাদেশে যদি ভারতের জঙ্গি ঘাঁটি থাকে, সেটা যেমন গ্রহণযোগ্য নয়, তাহলে পরে ভারতের ভূখণ্ডকে ব্যবহার করে আমাদের এখানকার স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে তাদেরকে মদত দেওয়া হবে, এটাও বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এবং একই কায়দায়, একই তীব্রতায় এটার প্রতিবাদ করা প্রয়োজন। কিন্তু সমস্ত ঘটনাবলীটা হচ্ছে কি কারণে, এটার আরেকটা ডাইমেনশন খালি আমি উল্লেখ করতে চাই। সেটা হলো যে গোটাটাই একটা প্রজেক্ট ছিল যে পশ্চিমবঙ্গের লাল দুর্গকে ভেঙে ফেলতে হবে, এবং সেইটার জন্য পসিবল ফোর্স সমস্তটা অ্যাকুমুলেট করে, এবং সেইখানে মমতা ব্যানার্জিকে তার মানে নাটকীয়তা এবং ইত্যাদি এইগুলোকে ব্যবহার করে, তার চিপ পপুলারিটিকে ব্যবহার করে তাকে সামনে রেখে একদিকে সাম্রাজ্যবাদী শক্তি, অন্যদিকে দেখবেন নকশাল শক্তিকে কাজে লাগিয়েছে, মুসলিম কমিউনাল ফোর্সকে কাজে লাগিয়েছে, লুটেরা ফান্ডকে তারা কাজে লাগিয়েছে, সমস্ত আবর্জনাকে কাজে লাগিয়ে সেইখানে কিন্তু বাম ফ্রন্টের সরকারের অবসান ঘটানোর জন্য তারা প্রচেষ্টা নিয়েছে। কিন্তু আমাদের উপর যাতে না, আমাদের উপর আসে। তো যখন নাকি এইটা করবে, এই সব কিছুরই স্পিল ওভার আমাদের এখানে চলে আসবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে, যেহেতু এটা বর্ডার এরিয়া, তার ভোট অ্যারিথমেটিক হিসাব ঠিক রাখার জন্য তাকে ফাইন্যান্স করতে হচ্ছে বাংলাদেশের মৌলবাদী মানে ইসলামিক মৌলবাদীদেরকে ওইখানকার মুসলিম ভোট মোবিলাইজ করার জন্য। ব্রিগেডিয়ার শাখাওয়াত যেটা বললেন যে বাংলাদেশ তদন্ত শুরু করেছে, আপনার কি মনে হয় যে তদন্ত শুরুটা আরো আগেই করা উচিত ছিল, বা কি করা উচিত এখন আমাদের এখন সরকারের? ব্যাপারটা হলো যে এগুলো তো আমাদের এখানে ইদানিং মানে বেশি দিন না, বোধহয় 15-20 দিন থেকে এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ান নিউজ পেপারে এটা বেশ আগের থেকে আসছে, এবং সেটা হয়তো অত বৃহৎ আকারে আসেনি এখন যেভাবে বৃহৎ আকারে আসছে। ইন্ডিয়াতেও কিন্তু একটা ইনভেস্টিগেশন
করার কথা আমি জানি না কত ইডি ওদের যে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তারা করছে, সেটা সিবিআই সেটা সেটা তো করছে আপনার ধরেন ওই যে চিট ফান্ডটা নিয়ে, হ্যাঁ কিন্তু এই ও যে- আচ্ছা, আমাদের যে বাংলাদেশের যে পলিটিক্যাল ইনভলভমেন্ট যেটা, সেটা নিয়ে কোনো আদৌ কোনো তদন্ত হবে কিনা, না কোনো কোর্টের ডাইরেকশনে হবে। বাট আমাদের মন্ত্রী কিন্তু কিন্তু আমাদের বললেন যে আমরা মন্ত্রী করছি। যিনি বললেন যে ইনভেস্টিগেশন করছেন, যদি ইনভেস্টিগেশন করে থাকেন তাহলে সেটাও আমরা জানতে চাই যে কারা ইনভেস্টিগেশন করছে, কিভাবে ইনভেস্টিগেশনটা হচ্ছে। It should be much more transparent. অ্যাবসলিউটলি ইট শুড বি ট্রান্সপারেন্ট। কিন্তু মুখে বললাম যে ইনভেস্টিগেশন হচ্ছে আর এত বড় একটা কাহিনী হবে এবং আমরা এটা চুপচাপ মুখ বুঝে বসে থাকবো, আমরা সবসময় আমাদেরকে ব্লেম করা হয় যে আমরা মদত দিচ্ছি। আমি তো সেলিম ভাইয়ের সাথে একমত, সবসময় বলা হয় যে বাংলাদেশ থেকে করছে, বাংলাদেশ থেকে করছে। যদি পলিটিক্যাল লেভেলে বাংলাদেশের যেই হোক, সেই ইনক্লাইন্ড কার সাথে এটা ব্যাপার নয়। পলিটিক্যাল লেভেলে যদি কোনো পার্টিকুলার গোষ্ঠীকে দিয়ে Unstable করার কোনো আনস্টেবল চেষ্টা করা, হয়। একটা পলিটিক্যাল মাইলেজ গেইন করা হয়, তাহলে বাংলাদেশে যে সমস্ত অনেক সময় যেগুলো হয় সেগুলোকে নিয়ে তো ভারতের এত মাথা ব্যথা হওয়ার কারণ নয়। তো বিষয়টা হচ্ছে যে এটা ফর ইন্ডিয়া, ফর বাংলাদেশ, ইট শুড বি ক্লিয়ার। আমরা নিজেরাও এখন জানি না যে এটা ডেপথ কতখানি, যেমন একটা বলছে যে একবার ওরা টাকা দিয়েছে, আবার এরা টাকা দিয়েছে। তো এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া উচিত, কারণ স্টেট টু স্টেট রিলেশনশিপের ভিতরে এই জিনিসগুলো অত্যন্ত পরিষ্কার হওয়া উচিত। এবং কোনোভাবেই ডেফিনেটলি দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবেই, কিন্তু কিন্তু আমাদের নেইবারিং যাদের সাথে আমার বেশিরভাগ ভাষাগতভাবে, সাংস্কৃতিকভাবে, Culturally আমরা অনেক বেশি touch। সাহিত্যের দিক দিয়ে বলেন, ইভেন পলিটিক্যাল চিন্তাধারা যেরকম, তো সেখানে তাদের সাথে আমাদের টাই আপটা আমাদের অনেক বেশি। এক্স্যাক্টলি তাদের সাথে আমাদের এমন কোনো কিছু করে একটা পুরো জনগোষ্ঠীকে এলিয়েনেট করাও আমার মনে হয় সঠিক ডক্টর হবে না। জিয়া, না, আমি কিন্তু এটা খুব পজিটিভ দেখছি। পজিটিভভাবে দেখছি এই কারণে যে আমাদের দেশের বাস্তবতা তো আমরা সবাই জানি। এই যে একজন মন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করে বা একটা প্রেস ব্রিফিংয়ে উনি যে এই কথাটুকু অন্তত বলেছেন, আমি এটাকে সাধুবাদ দিই। এই কারণে আমি মনে করি, এবং তার সাথে সাথে আমি ব্রিগেডিয়ার শাখাওয়াতে যে কথাটি বলেছেন সেটাও আমি মনে করি যে এর পরের অংশটাও আমরা দেখতে চাই। তার মধ্যে দিয়ে আমরা বুঝবো যে বাংলাদেশ আসলে উন্নতি হচ্ছে কিনা। দেখেন, আমি এই কারণে বলছি যে আমাদের এখানে অনেক ডিসকোর্স ছিল যে কেউ মনে করেন ভারত আমাদের প্রভু, কেউ মনে করেন ভারতের কাছে আমাদের নত জানো অবস্থান। আমরা কিন্তু গত কয়েকটা ঘটনায় আমরা কিন্তু প্রমাণ করেছি যে শেখ হাসিনা সরকার এর আগে আমরা একটা ঘটনা যুদ্ধাপরাধীদের বিচারের সময় আমরা দেখেছি যে জন কেরি বা বান কি মুন এরা টেলিফোন করেছে, 35 মিনিট কথা বলেছে। তো আমি মনে করি না, আমি বলছি না ভারতের কথা বলছিলেন যে আমরা যে নত জননের প্রমাণ করেছি, কেমন এমন কিছু না, আমি নতুন জন্য বলছি না। আমি বলছি যে এই যে প্রোটেস্ট করা হচ্ছে, এই যে বলা হচ্ছে আমরা তদন্ত করছি, এই তদন্তটাই তো আমরা দেখতে চাই। এই তদন্ত যদি সায়েন্টিফিক তদন্ত হয়, ডেফিনেটলি তার মধ্যে থেকে কিন্তু বের হয়ে আসবে। সায়েন্টিফিক তদন্ত হলে তো আপনি এই তদন্তটা তো আমাদের নিজেদের স্বার্থেই বোধহয় খুব দরকার। নিজেদের স্বার্থেই করা দরকার, এবং নিজেদের স্বার্থটা যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই তাহলেই তো মানে তদন্ত, এবং সেটা তদন্তটা যদি বের হয়ে আসে, প্রকৃত ঘটনাটা বের হয়ে আসবে, এবং প্রকৃত ঘটনাটা বের হয়ে আসলে তো আর এই পলিটিক্সটা থাকবে না। আপনি কার মানে এর জন্য পলিটিক্স করছেন, ওর জন্য এই কথা আসবে না। এবং সেই জায়গায় আমি কিন্তু এটা মিন করছি না যেটা আওয়ামী লীগ করেছেন অনেক বাহবা। আমি বলছি যে এই ট্রেন্ডটাই প্রতিটি রাজনৈতিক দলের হওয়া উচিত। আমি মনে করি বিএনপিও ক্ষমতায় এসে যদি তারা এটা দেখাতে পারে, আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এই দেশ স্বাধীন করেছি, দেশপ্রেম সবার ঊর্ধ্বে, রাজনৈতিক Exactly, দল আমি যেই হোক। সেটাই বলছি। তো কাজে আমি আমার কাছে মনে হয় যে কোনো একটা বিষয় আছে পুরো ঘটনাটা, বিশেষ করে মমতা ব্যানার্জির যে রাজনীতিক পলিটিক্যাল যে অ্যাক্টিভিটিস, সেখান থেকে একটা জিনিস মনে হয় যে একটা নেক্সাস হয়তো বা আছে। আমি আজকে আমার যে অবজারভেশন সেটা বললাম, এবং সেটা মনে হচ্ছে যে এটা শুধু তখনই সম্ভব যদি আমরা এটাও জানি, যারা পলিটিক্যাল শেষ করতে ইকোনমিক হবে, ছাত্র বা ডক্টর পলিটিক্সের ছাত্র, তারা এটাও জানেন যে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের নেবারিং কান্ট্রি, তো সবসময় আমরা এরকম কনস্পিরেসি থিওরি আছে বা সেলিম ভাই, সবই 30 আছে। সেকেন্ডস 30 সেকেন্ডস। না, আমি মনে করি যে পরিস্থিতি খুবই জটিল এবং বিপজ্জনক। এখন একটা কর্তব্যের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো দুই দেশের সেকুলার ডেমোক্রেটিক ফোর্সেসের ভেতরে কোঅপারেশন, সহযোগিতা এবং ইন্টেন্স স্ট্রাগল তার নিজের জায়গায় আমার বিল্ড আপ করতে হবে, সময় শেষ। এবং পিপুল টু পিপুল ফ্রেন্ডশিপ এবং সহযোগিতার জায়গাটা আমার মনে হয় এই আমাদের ব্যাপারটা বাড়াতে হবে। সবাই আমরা পিপল টু পিপল রিলেশনশিপটা হলো সবচেয়ে প্রথম, যেটা ট্র্যাক টুর কথা বলা হয়। আমাকে শেষ করতে এবং হবে। সেটা যদি আপনার স্ট্রং থাকে, অনেক সময় দেখা যায় যে পলিটিক্যাল কিছু টার্মল থাকলেও এটা ওভারকাম করে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে RSM 24 ঘন্টা অনুষ্ঠানে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে।
আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ।